বিরতিপর স্বাগত। এখন খবর বিস্তারিত। গত 8 সেপ্টেম্বর রাজনৈতিক হিংসার ঘটনায় রাজ্য সরকারকে নোটিশ দিল ত্রিপুরা হাইকোর্ট। রাজ্য সরকারকে নোটিশ দিলেন ত্রিপুরা হাইকোর্ট। 8 সেপ্টেম্বর বিজেপি মিছিল করে গিয়ে মেলার মাঠস্থিত সিপিএম পার্টি অফিস ও সংবাদপত্র অফিস, টিভি চ্যানেল অফিস আক্রমণ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা হাইকোর্টে করেন হরিপদ দাস। আজ তার প্রথম শুনানি। 8 তারিখে যে বিজেপির যে মিছিল বের হয়েছিল, তার থেকে মিছিল করতে করতে ওনারা যে পত্রিকা অফিসগুলোতে অ্যাটাক হয়েছে, প্লাস সিপিএম বিভিন্ন জায়গায় সিপিএম পার্টি অফিস অ্যাটাক হয়েছে, মেলার মাঠে অ্যাটাক হয়েছে। তারপর থ্রু আউট দ্য স্টেট অফ ত্রিপুরা সেদিন সব জায়গাতে 8 তারিখ রাতের বেলা, 9 তারিখ সকালবেলা সেই ঘটনা চলেছে, আক্রমণের ঘটনা। সেই যে বর্বর ঘটনার জন্য যেহেতু এখন পর্যন্ত আমাদের সূত্র অনুসারে এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট বা পুলিশ কোনো অ্যাক্টিভ কোনো অ্যাকশন নেয়নি, তার জন্য আমরা বাধ্য হয়ে জনস্বার্থ মামলা করেছেন হরিপদ দাস। উনি জনস্বার্থ মামলাটা দাখিল করেছেন। আজকে এই জনস্বার্থ মামলার প্রথম শুনানি ছিল। জনস্বার্থ মামলার নাম্বার 16/2021। আজকে শুনানিতে কোর্ট এই মামলাটাকে রেখেছেন, শুনেছেন এবং নোটিশ দিয়েছেন রেসপন্ডেন্টদের, মানে গভর্নমেন্টকে দিয়েছে, নোটিশ ইস্যু করেছে, বলেছে যে 4 তারিখ নেক্সট আছে কেসটা, যাতে জবাব দেয় সরকার, যে সরকার কি পদক্ষেপ নিয়েছে। আমাদের যে প্রেয়ার ছিল এই জনস্বার্থ মামলায়, সেই প্রেয়ারটা ছিল যাতে, যেহেতু পুলিশ ইনঅ্যাকশন নিচ্ছে এবং যে রুলিং পার্টির যে মিছিল ছিল ওইখান থেকেই অ্যাটাকটা হয়েছে এবং রুলিং পার্টি এখানে জড়িত এবং তাই জন্যেই পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন না, তার জন্যে যাতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এখানে গঠন করে দেন হাইকোর্ট, এবং এই স্পেশাল ইনভেস্টিগেশন টিমটা আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এ রিটায়ার্ড অর এক্সিস্টিং হাইকোর্ট জাজ যাতে হন, এই দাবি নিয়ে আমরা কোর্টের কাছে জনস্বার্থ মামলা দাখিল করেছি। আজকে প্রথম শুনানি, আজকে নোটিশ ইস্যু হয়েছে, দেখা যাক নেক্সট ডেটে কী হয়। আর এই জনস্বার্থ মামলার যে করেছেন উনি হরিপদ দাস। এই মামলা পরিচালনা করেছি আমি, রাজশ্রী পুরকায়স্থ, এবং পরিচালনায় সহযোগিতা করেছেন আইনজীবী বিপ্লব দেবনাথ এবং আইনজীবী সৈকত সাহা। মাননীয় মুখ্য বিচারপতি চিফ জাস্টিসের কোর্টে এবং জাস্টিস এস.টি. চট্টোপাধ্যায়। রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন বিধানসভা অধিবেশন নিয়ে সোমবার বিধানসভা অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটির মিটিং। সোমবার বিধানসভা অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটির মিটিং। এর মূল উদ্দেশ্য আসন্ন বিধানসভার অধিবেশন নিয়ে সর্বসম্মতি অতিক্রমে বিধানসভার আগামী দুদিন চলার অনুমতি দেয় এই বিজনেস অ্যাডভাইসরি কমিটি। জানা গেছে দুদিনে হবে এই অধিবেশন। 24 সেপ্টেম্বর ও 27 সেপ্টেম্বর বিধানসভায় মোট 5টি গুরুত্বপূর্ণ বিল আনা হবে। পাশ হবে 5টি গুরুত্বপূর্ণ এই বিলগুলো। পাশাপাশি প্রথম দিনে স্পিকার নির্বাচন করা হবে। যদি স্পিকার পদে একাধিক প্রার্থী থাকে তাহলে নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন ছাড়াই স্পিকার ঠিক হয়ে যাবে বিধানসভায়। বিধানসভা স্বল্পকালীন জন্য বিধানসভা হবে। বিধানসভা 2 দিনের বিধানসভা হবে, 24 তারিখ এবং 27 তারিখ, মাঝখানে 2 দিন বন্ধ থাকবে। প্রথম দিনেই ইলেকশন, স্পিকারের নির্বাচন হবে। এরপরে যথারীতি কোশ্চেন আওয়ার থেকে শুরু করে অন্যান্য বিষয় থাকবে। আর আছে দ্বিতীয় বেলায় প্রাইভেট মেম্বার্স রেজলিউশন থাকবে। আর 5টা বিল আসবে, খুব গুরুত্বপূর্ণ 5টা বিল আসবে। যে ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বিল অ্যামেন্ডমেন্ট, এগুলি। তারপর ত্রিপুরা পুলিশ বিল, এটাও অ্যামেন্ডমেন্ট বিল। ইন্ট্রোডাকশন অফ ত্রিপুরা রুটস ডেভেলপমেন্ট সেস বিল, এগুলিও অ্যামেন্ডমেন্ট বিল। তারপর ত্রিপুরা এগ্রিকালচার ল্যান্ড লিজিং বিল, এটা নতুন, এটা 1,76,000 বর্গা চাষিদের উপকারে এই বিল আসছে। এবং এছাড়াও ত্রিপুরা টিএলআর অ্যান্ড এলআর অ্যামেন্ডমেন্ট, এটাও বিল আসবে। তো 2 দিনের সংক্ষিপ্ত বিধানসভা হবে এবং সর্বসম্মতিক্রমে, আজকে যারা মিটিংয়ে ছিল বিএসএ মিটিংয়ে, সর্বসম্মতিক্রমে 2 দিনের বিধানসভা সম্মতি দেয়। স্পিকারটা কিভাবে নির্বাচন করা হবে? স্পিকার তো প্রথমেই স্পিকার নির্বাচন 24 তারিখে এসেই 23 তারিখে নমিনেশন দেবে। 23 তারিখ 1টা পর্যন্ত নমিনেশনের সময়। এরপরে যদি দেখা যায় কোনো কম্পিটিশন নেই তাহলে পরের দিন সরাসরি ঘোষণা দেবে। আর যদি দেখা যায় একের অধিক নির্বাচনে দাঁড়ানোর কোনো প্রার্থী আছে তাহলে 24 তারিখ প্রথমেই স্পিকার নির্বাচন। বিধানসভা তৈরি আছে, স্পিকার নির্বাচনের জন্য তৈরি আছে। থ্যাংক ইউ। বিল রিপোর্ট, খবর ত্রিপুরা।
22 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পদযাত্রা মামলাটি উচ্চ আদালতে শুনানি হবে আগামীকাল। 22 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের পদযাত্রাকে কেন্দ্র করে অবশেষে উচ্চ আদালতে উঠল বিষয়টি। আইনজীবী শঙ্কর লুত বলেন যে বারবার চাওয়ার পরও তৃণমূল কংগ্রেসকে পদযাত্রার অনুমতি দিচ্ছেন না রাজ্য পুলিশ। এ ব্যাপারে আইনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস। মামলাটি আগামীকাল শুনানি হবে বলে জানান আইনজীবী। আমাদের আজকে যা গ্রিভেন্স আছে সবগুলো শুনলো, কোর্ট শুনলো। আমাদের প্রথম গ্রিভেন্স হচ্ছে যে আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছিলাম যে আমাদেরকে পারমিশন দাও 15-এ, ইট ওয়াজ রিজেক্টেড অন 13th। দেয়ার আফটার তো 13th ইটসেলফ আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম যে আমাদেরকে অন্য রুটে দাও অথবা 16th-এ দাও। এটা আমাদেরকে 13th-ই জানিয়ে দিল যে দেওয়া হবে না। দেন অন 14th of September আমরা আবার অ্যাপ্লিকেশন করলাম, দেন ঠিক আছে তাহলে আমাদেরকে 22nd দাও। আজ পর্যন্ত এখনও কিছু জানায়নি ওয়েদার পারমিশন ইজ বিন গ্রান্টেড অর রিজেক্টেড। অ্যাজ পার ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 48 আওয়ার্সের মধ্যে এটা জানাতে হবে। তাই আমরা কোর্টের কাছে এটাই আপিল করলাম যে ওরা তো দিচ্ছে না, বিভিন্ন ফ্লিমজি গ্রাউন্ডে আমাদেরকে রিজেক্ট করছে। সো কাইন্ডলি অ্যালাউ আস, ডাইরেকশন দাও যাতে আমাদেরকে অ্যালাউ করে। কোর্ট শুনলো, বললো আগামীকালকে আবার ম্যাটারটা উঠবে মোশন স্টেজে। ইন দ্য মিন টাইম গভর্নমেন্টকে বলেছে তোমরা ইনস্ট্রাকশন নিয়ে আসো, কালকে আবার মামলা শুনানি। এটা কার ঘরে হলো এটা? এটা অনারেবল মিস্টার জাস্টিস অরিন্দম লোধ, সিঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ। আগামীকাল তাহলে শুনানি হবে। আগামীকাল পুরো শুনানি হবে। আপনার নাম বলুন। আমার নাম শঙ্কর লোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10,323 শিক্ষক-শিক্ষিকারা তাদের চাকরি বিষয়ক বিভিন্ন দাবি-দাবা নিয়ে আগরতলা সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি করলেন। 10,323 শিক্ষক-শিক্ষিকারা তাদের চাকরির বিষয়ক বিভিন্ন দাবি নিয়ে আগরতলা সিটি সেন্টারের সামনে এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেন। 10,323 শিক্ষক-শিক্ষিকারা চেয়েছিলেন তাদের দাবিগুলো নিয়ে চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন জমা দেওয়ার, কিন্তু পুলিশ প্রশাসন তাদের অনুমতি না দেওয়ায় সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ এসে তাদেরকে ব্যারিকেড করে রাখে। ব্যাংকের সঙ্গে কথা বলবেন, আমাদের লোন রিকভারি কিভাবে হবে, যতদিন স্থায়ী ব্যবস্থা না হবে সেই ব্যাপারে চিন্তা করতে না, ওনারা ব্যবস্থা করবেন, কথা বলবেন। এখন অবধি কিছু বলছেন না, উল্টো বাড়ি বাড়ি গিয়ে আমাদের শিক্ষকদের উপর চাপ দেওয়া হচ্ছে। আমরা না খেয়ে মরছি, আমাদের শিক্ষকদের কোনো রাজ্যে কোনো কথা বলার জায়গা আছে? আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে কি হারে সন্ত্রাস হচ্ছে। আমাদের শিক্ষকদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে। আমাদের উদয়পুর আমাদের শিক্ষক সঞ্জিত দাসের দোকান থেকে সব জিনিস লুটপাট করে বাইরে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওনার শেষ সম্বলটা আমাদের বিশালগড়ের শিক্ষকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, ওনার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। উদয়পুর শালগড়াতে আপনারা দেখেছেন আমাদের শিক্ষিকার বাড়ি, ওনার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, একদম ধুলিসাৎ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়েছে। আমাদের কমলপুরের শিক্ষকদের বাড়িতে গিয়ে 40 জনের টিম বাইক বাহিনী গিয়ে ধমকি দিয়েছে, বলেছে আন্দোলন করলে ওনার ক্ষতি হবে। এইভাবে যদি চলতে থাকে, রাজ্যে কি অরাজকতা চলছে না জরুরি অবস্থা চলছে যে কথা বলতে দেওয়া যাবে না, নালে বাড়িতে গিয়ে আক্রমণ করবে, নালে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে? কি চলছে এগুলো কি চলছে? সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া হবে না? আমরা বলছি যে আমাদের দাবিগুলো আমরা সরকারের কাছে বলবো, আমাদেরকে সরকার কথা বলে না, আমাদের সঙ্গে সরকার সময় দেয় না। আমরা তো শিক্ষক ছিলাম, আমরা আমাদের সঠিক আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কথা বলছি, আমরা উচ্ছৃঙ্খলতা করতে আসিনি। আমাদেরকে কেন বারবার পুলিশ আটকে দেবে? পুলিশ আমাদের কথা বলতে দেবে না? কি ধরনের আচরণ? বারবার আমাদেরকে 2 দিন ধরে আমাদেরকে ওএসপিএস থেকে বলা হচ্ছে যে পড়তে দেওয়া হবে না, এখনো বাধা দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন দিনের পর দিন। আমরা কি তাহলে আমরা রাস্তায় পড়ে থাকি? পুলিশ বলুক না, সরকার প্রধান বলুক, যে পুলিশকে বলুন আমাদেরকে সবাইকে গুলি করে মেরে ফেলুক না। রাজ্যে তো জরুরি অবস্থা জারি হয়নি, যদি অরাজকতা হয়ে থাকে আমাদের উপর গুলি করে আমাদের সবাইকে একসঙ্গে মেরে ফেলুক। কেন একদম স্লো পয়জন করে একজন করে মারা হচ্ছে? কেন এটা দায় সরকার নেবে না? সরকারকে নিতে হবে। আমরা আজকে সারা রাজ্যের 10,323 এখানে একত্রিত হচ্ছে, আমরা কথা বলবো, আমরা সার্কিট হাউস অব্দি যাবো। আপনাদের কাছে আমরা কথা দিয়েছি, পুলিশকে কথা দিয়েছি, আমরা সুশৃঙ্খল পদ্ধতিতে আমরা মিছিল করে আমরা সার্কিট হাউস যাবো। সেখান থেকে আমরা কয়েকজনের প্রতিনিধি আমরা চিফ সেক্রেটারির কাছে আমাদের দাবিগুলো জানাবো, ওনার দৃষ্টি আকর্ষণ করবো, কথা বলতে চাই। উনি তো সময় দিলেন না। যদি উনি না সময় দিয়ে থাকেন, ওনার কাছে সময় না, উনি ভীষণ ব্যস্ত মানুষ। 40 লক্ষ মানুষের মধ্যে আমরা 10,323 মারা যাচ্ছি, আমাদের জন্য ওনার সময় নেই, ওনাদের কারোর সময় নেই। কিন্তু আমরা ওনার অফিসে হলেও আমরা জমা দিয়ে আসবো মেমোরেন্ডামটা, আমাদের দাবিগুলো। উনি পরবর্তী সময় যদি সময় করেন, দয়া হয়, ওনাদের মানবিক হয়, ওনাদের মানবিকতা জাগে, মানবিকতা মানে চেতনা বোধ হয়, তাহলে আমাদের দাবিগুলো পড়বেন, মেমোরেন্ডামটা পড়বেন, তাহলে আমরা বুঝতে পারবো যে একটু হলেও পড়লেন। আমাদেরকে কেন কথা বলতে দেওয়া হবে না? আপনারা সঙ্গে থাকবেন, শুনে না স্যার, কথা রাখুন, আমরা কথা রাখুন, আপনারা জানেন
না 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 স্যার, ও শুনেন সব না, কিছু শুনেন না। স্যার, এটা তো না না আপনি যে কিছুটা করবেন ম্যাডাম এটা বেস্টটাই তো নাই না বেসটা কি আমরা আরে বেস না আর বেস হয়তো আমি বেস বিশ্বাসী না 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 আপনারা যে বলতেছে যারা আপনারা যে মিছিলটার বেস কি যে আপনারা যে সিএস সাহেবের কাছে ডেপুটেশন দিবেন এটাই তো আমাদের যে লেটারটা এটার মধ্যে বেসটা কি যে আপনারা বিজেপিরা গিয়ে ডেপুটেশন দিবেন সিএম সাহেব এখনো এটা আর সিএস সাহেব পারমিশন দিয়েছেন আপনাদেরকে ডেট দিয়েছেন আপনারা কিভাবে এটা যায় কিভাবে না আপনারা লেটার দিয়েছেন নিশ্চয়ই তারা এটা রিভিউ করে নিশ্চয়ই আপনাদেরকে টাইম ডেট দিব কিন্তু আপনারা না না এটা না না কিন্তু এইভাবে প্রসেশন করে না ত্রিপুরা রাজ্যতে পোস্ট অফিসের মাধ্যমে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিলোনিয়া পৌর পরিষদকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন অরুণচন্দ্র ভৌমিক। বিলোনিয়া পৌর পরিষদকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন অরুণ চন্দ্র ভৌমিক। সোমবার দুপুরে বিলোনিয়া পৌর পরিষদ কার্যালয়ের প্রাঙ্গণে একটি ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে অক্সিজেন সুবিধাযুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স চাবি তুলে দেন বিলোনিয়ার পৌর পরিষদের আধিকারিকদের হাতে। চাবি তুলে দেওয়ার পর বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক বলেন, মানুষের সেবার জন্য বিষয়ক তহবিল থেকে বিলোনিয়া পৌর পরিষদের হাতে হস্তান্তর করলাম। পাশাপাশি বিলোনিয়া পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক মানিকলাল দাস বিধায়ককে ধন্যবাদ জানান। অ্যাম্বুলেন্সটি কোনো মানুষ অসুস্থ হলে জনগণের সেবার কাজে নিয়োজিত হবে, মানুষ উপকৃত হবে। অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক, বিলোনিয়া পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক মানিকলাল দাস, সমাজসেবী গৌতম সরকার, প্রাক্তন কাউন্সিলর অনুপম চক্রবর্তী সহ অন্যান্যরা। বিলোনিয়াবাসীর এবং আশেপাশের লোকদের যে কোনো জায়গার রুগীদের সেবার জন্য এটা এমএলএ ফান্ড থেকে খরিদ করে ভালো কোম্পানি মহেন্দ্র কোম্পানির এই গাড়িটা আমি বিলোনিয়া মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তর করি মানুষের সেবার জন্য। বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিল তথা বিলোনিয়ার অন্তর্গত বিলোনিয়ার যে নাগরিক আছেন ওনার তরফ থেকে আমাদের 35 বিলোনিয়ার মাননীয় বিধায়ক শ্রী অরুণচন্দ্র ভৌমিককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে যদি যে কোনো সময় মানুষ অসুস্থ হয় তাহলে আমাদের তরফ থেকে বিধানসভার বিধায়ক স্যার দ্বারা যে আমরা অ্যাম্বুলেন্সটা পেয়েছি সেটা জনগণের সেবায় কাজে নিয়োজিত হবে এবং জনগণ উপকৃত হতে পারবে। ঠিক অত্যাধুনিক ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুব কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করা হয়। সোনামুড়া ব্লক যুব কংগ্রেস পার্টি অফিস উদ্বোধন। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুব কংগ্রেস রাজ্য সভাপতি পূজন বিশ্বাস এবং সোনামুড়া ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়ার উপস্থিতিতে সুবাপুর এলাকায় এই পার্টি অফিসটি উদ্বোধন করা হয়। ফিতাকেটো অফিস কক্ষের উদ্বোধন করেন নেতৃত্বরা। এক সাক্ষাৎকারের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, 2023 সরকারের গঠনের লক্ষ্যে তাদের এই অফিস ঘর উদ্বোধন বলে জানা যায়। সোনামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের জেলা কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় প্রাক্তন মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়, ওনাদের মিলিত পরিশ্রমের ফলে আজকে আমরা আরও একটা পার্টি অফিস এই জেলার ভিতরে আমরা উদ্বোধন করতে পেরেছি। আজকে সোনামুড়া ব্লক যুব কংগ্রেস অফিস উদ্বোধন করা হয়েছে। এখানে আমাদের যুব কংগ্রেসের সভাপতি রয়েছে শ্রী কাউসার মিয়া মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, মহিলা নেত্রী রয়েছেন, আমাদের লক্ষ্মীদি রয়েছেন, সবাই রয়েছে। সবার একসাথে আমরা আজকে মিলিত হয়ে পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে এবং আমরা বুঝতে পারছি, মানুষও জানে যে আগেও কংগ্রেস এখানের মধ্যে সরকারে যখন ছিল অনেক মানুষকে হেল্প করেছে। এখন আগামী দিনও 2023-এ আমরা সরকার গঠনের লক্ষ্যে আমাদের সবকিছু পরিকল্পনা মাফিক সবকিছু কাজ করা হচ্ছে এবং আমরা সারা ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই যে আপনারাও আসুন, যারা যারা অন্য দলে গেছিলেন বিভ্রান্ত হয়ে আবার ফিরে আসুন, আপনাদেরকে সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে। এবং ভালো উপস্থিত ছিল যুব কংগ্রেস প্রদেশ সহ সভাপতি প্রসেনজিৎ সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাপের কামড়ে অসুস্থ অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দেবনাথ। ঘটনা বিশালগড় বুমাতা এলাকায়। সাপের কামড়ে অসুস্থ এক স্কুল ছাত্রী। ঘটনা বিশালগড় মহকুমার ভুয়ামাতা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে 1:30 মিনিট নাগাদ পূর্ব দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা দেবনাথ স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে একটি বিষাক্ত সাপ
অঙ্কিতাকে কামড় দেয়। অঙ্কিতা সেই রাস্তা থেকে চিৎকার করতে করতে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের কাছে পুরো বিষয় জানান। এরপর অঙ্কিতা জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী সময়ে বাড়ির লোকজন তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অঙ্কিতার অবস্থা আশঙ্কাজনক দেখে বিশালগড় মহকুমা হাসপাতাল চিকিৎসক তড়িঘড়ি জিবি হাসপাতালে রেফার করে। হ্যাঁ, কি নাম? বাড়ি কোন জায়গাতে? বয়স কত? 14 বছর। এখন আমরা কোন জায়গাতে নিয়ে এসেছেন? কি করছে ডাক্তাররা? এরকম কি আগুও মানে কোন সময় কামড় টামড় দিছে নাকি এই প্রথম? আগুও দিছে কামড় না? রিপোর্ট, খবর ত্রিপুরা। বকেয়া পারিশ্রমিক টাকা মিটিয়ে দেওয়ার জন্য ধর্নায় বসলেন মুঙ্গিয়াকামি থানা এলাকার আশাকর্মীরা। বর্তমান স্বাস্থ্য পরিষেবার কাজে আশাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে আশাকর্মীদের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এছাড়াও সময় সময় স্বাস্থ্য দপ্তরে গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি সঠিকভাবে কার্যকরী করার ক্ষেত্রে গ্রাম শহর প্রায় সর্বত্রই, বিশেষ করে পাহাড়ি জনপদগুলিতে, গ্রামীণ এলাকাগুলিতে আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু এরপরও সরকার সঠিক সময়ে আশাকর্মীদের ন্যূনতম পারিশ্রমিকটি মিটিয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছেন না। এরকমই ছবি পরিলক্ষিত হলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকাতে। মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত 90 জন আশাকর্মী রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ। সেই সাথে বিগত সময়ে কোভিডের ডিউটি করার পারিশ্রমিকও তারা পাননি বলে অভিযোগ জানায়। এবার বারবার কর্তৃপক্ষের কাছে পারিশ্রমিকের দাবি করেও যখন পারিশ্রমিক মেলেনি, তখন সংঘবদ্ধভাবে আশাকর্মীরা ধর্নায় বসলেন। সোমবার ধর্নায় থেকে আওয়াজ তোলেন অনতি বিলম্বে তাদের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে। এক সাক্ষাৎকার দিতে গিয়ে আশাকর্মীরা জানালেন, প্রচণ্ড কষ্ট করে মানুষের নানান ধরনের অবহেলাকে মারিয়ে তাদের কাজ করতে হয়, কিন্তু এরপরও সঠিক সময়ে তারা পারিশ্রমিক পান না। এটা তাদের ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয়। তারা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে তাদের পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার দাবি করছেন। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করে। আমরা যে 3 মাসে কাজ করছি, 3 মাসে ইনসেন্টিভ পাইতেছে না। আর 2018 আর 2019 কুড়ি 21 এটা 30%, 100% আর কোভিডের টাকা আমরা 1 টাকাই দিছে না। তারা কইছে দিব 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 না, আমরা কেউ এটা দিছে না। তো আজকে পরশুদিন আমরা মোবাইল হোয়াটসঅ্যাপে পাঠাইছি ফর্মেটটা, ওই টাকা দুপাই ব্যাংকে বলে পাঠিয়ে দিছে। আর ব্যাংকে আমরা যে আজকে আমরা চেক করে আসছি 1 টাকা ওই নাই, 1 টাকা ওই ঢুকছে না টাকাটা। আমরা টাকা আর কি যে আমরা যে কাজ করছি, যে বাড়ি বাড়ি গিয়ে আমরা যে কাজ করছি, এটা তাই আমরা বাড়ির লোকে বা ওই গ্রামের লোকে সবাই আমরা তো কিতা কই জানি, এটা তো কোনো কথা হই না, একদম মারামারি বা যে কোনো কথা কয়ে এর মনসারে আমরা যে কাজ করছি, তাহলে তো আমরা তো টাকা কে লাগিয়ে দিছে না। টাকা তো আছে অনেক অলরেডি। কতজন আছেন আপনারা? আমরা এই কোনো 90 জন আশা আছে। আমরা এই মহিলাকে আমি পেয়েছি আর কি। টাকা ঢুকছে না যেহেতু কর্তৃপক্ষের লোকে কারোর লোকে কথা কইছেন এই ব্যাপারে? আমরা কইছি, তাই কইছি আমরা কত তারিখ মধ্যে আসছি এই জায়গাতে 13 তারিখে নেই না 12 তারিখে এই পেয়েছি আমরা। প্রথম আইয়া এমআইসি লগে আমরা কথা কয়ে গেছি, তাই এমআইসি ম্যাডাম কি তা কই জানো না, এই 1 সপ্তাহ আমরা অপেক্ষা করতে কইছি। আমরা অপেক্ষা করছি আর টাকাই ঢুকতেছে না। আবার আইছি আমরা আজকে এই জায়গাতে এখন আপনারা কি চান? আমরা যা টাকা যে আমরা যে পাওনের টাকা যে আমরা যে কাজ করছি, এই টাকা আমরা সব পাইতে লাগবো, 1 টাকা যদি না বাকি না থাকে। রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা সাবরুম জাতীয় সড়কের মধ্যে 2টি বড় গর্ত, অতি দ্রুত সারাইয়ের দাবি এলাকাবাসীর। আগরতলা সাবরুম জাতীয় সড়কের মধ্যে 2টি বড় বড় গর্ত হয়ে রয়েছে, যার ফলে অহরহ ঘটছে যান দুর্ঘটনা। ঘটনা চরিলাম উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন বনকুমারী একেবারে শিব মন্দির প্রাঙ্গণে। দীর্ঘদিন ধরে এই স্থানে 2টি বড় বড় গর্ত হয়ে রয়েছে। সব সময় 2টি গর্ততে জল জমে থাকে, যার ফলে যানবাহন চালকরা দূর থেকে জাতীয় সড়কের এই গর্তগুলি জলের জন্য দেখতে পায় না। দ্রুতগতিতে এসে যানবাহনেরা চাকা এই গর্তের মধ্যে পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালকরা, যার ফলে ঘটছে অহরহ দুর্ঘটনা। প্রতিনিয়ত এই স্থানে দুর্ঘটনা ঘটছে। এই স্থানে রয়েছে 2টি মন্দির, একটি হলো বনকুমারী বুড়ুমা মন্দির এবং অন্যটি হলো শিব মন্দির। রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র, রয়েছে চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।
ছাত্রছাত্রী এই গর্তের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, যার ফলে সোমবার দিন এলাকাবাসী একত্রিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ উগরে দেন এবং তারা দাবি জানান অতি দ্রুত এই দুটি গর্ত যাতে ঠিক করে দেওয়া হয়, না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। জাতীয় সড়কে অনেকদিন ধরে একটা বড় একটা জল জমে একটা গর্ত হয়েছে, দুইটা গর্ত হয়েছে। গর্তটার ভিতরে প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি তারপরে মানুষের বাড়িতে ফালাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে। একটা সামনে একটা মন্দির আছে, একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে। তারপরে এখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্রাইমারি স্কুলে একটা মেয়ের গাড়ি বাড়ি দিয়ে যাওয়ার সাইকেলে, প্রাইমারি স্কুল না হাই স্কুল, হাই স্কুল আছে, হাই স্কুল আছে। সামনে একটা বিরাট অনেকদিন ধরে গর্তটা হয়ে রয়েছে, কিন্তু এখানে কোনো প্রতিকার সমস্যা তৈরি করতেছে না। অনেকবার কমপ্লেন করা হয়েছে, কেউ আইতেছে না, দেখতেছে না। তার ফলে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে। এটা যাতে তাড়াতাড়ি যাতে এই জন্য সমস্যার সমাধান হয়, আমরা এটা পরামর্শ দিয়েছি। আমরা একটা আবদার। কোন জায়গা এটা? এটা শরীরাম, উত্তর শরীরাম মধ্যপাড়া বনকুমারীর সামনে। এটা কি এনো স্কুল আছে? দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে বিদ্যালয় আছে, পাশে একটা হসপিটাল আছে, এর সঙ্গে একটা বনকুমারী মন্দির আছে। এনো কি জল জমে থাকে প্রতিনিয়ত? জল জমে থাকে, বোঝা যায় না, গর্তটা বোঝা যায় না, গর্তটা বোঝা যায় না, পুরো লেভেল থাকে। বেশিরভাগ স্টুডেন্টেরই ক্ষতি হইতেছে, প্রায় সময় যা অ্যাক্সিডেন্ট স্টুডেন্টের উপরে হইতেছে। গর্তটা একদম লেভেল, পুরো বোঝা যায় না দূর থেকে, মানে প্রায় এক হাত গায়ে গর্তটা, দুইটা গর্ত এই জায়গা। প্রায় সময় রাত্রে এই জায়গা অনেক দুর্ঘটনা ভোরবেলা হইতেছে, প্রতিনিয়ত হইতেছে, কন্টিনিউ। যেমন আজকে একটা ঘটনা হয়েছে, আগে 2 মিনিট আগে একটা ঘটনা হয়েছে, একটা বাচ্চা হয়ে একটা বাইকে বাড়িতে পালাই দিয়েছে, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া লাগছে, কন্টিনিউ এরকম হইতেছে। কাজে আমরা চাইতেছি প্রশাসনের তরফ থেকে এটা যাতে ইমার্জেন্সি যাতে এই কাজটা যাতে করা হয়। কতদিন ধরে হয়ে গেছে গত? এটা হয়ে গেছে অনেকদিন, মানে 7-8 মাস হয়ে গেছে। আপনারা কি চাইতেছে? আমরা চাইতেছি প্রশাসন যাতে অক্ষণ এটার কাজটার ভিতরে যাতে এটার কাজটা যাতে করে দেওয়া হয়, এটা আমরা এলাকাবাসীর থেকে একটা আবদার। আরো বিশাল বড় দুর্ঘটনা হতে পারে এমন। রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার প্রকাশিত হলো ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স 2021 সালের ফলাফল। সোমবার প্রকাশিত হলো ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স 2021 সালের ফলাফল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বলেন, পিসিএম অ্যান্ড পিসিবি উভয় গ্রুপের প্রথম স্থান অধিকার করেছেন ঈশিতা দাস। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2021 এর রেজাল্ট আজকে বেরিয়েছে। পরীক্ষা হয়েছিল 24 অগাস্ট 2021। ঠিক আছে, রেজাল্ট যে বেরিয়েছে সেই রেজাল্ট মোটামুটি আমরা দেখতে পাবো, বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবো, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওইটা tbje.nic.in এটাতে পাবো। এছাড়াও পাবো tripura.gov.in, আরেকটা আছে ত্রিপুরা tvresults.tripura.gov.in। এই তিনটে ওয়েবসাইটে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা রেজাল্ট পাঠিয়েছি, সেই রেজাল্টগুলো ডিসপ্লে করা হবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর, রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর, চন্দ্রাইপাড়া এইচএস স্কুল আমবাসা, এমবিবি কলেজ আগরতলা, ওমেন্স কলেজ আগরতলা, রামঠাকুর কলেজ আগরতলা, এনএস মহাবিদ্যালয় উদয়পুর, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তির বাজার এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলোনিয়া। এইগুলোতে আমাদের রেজাল্টটা দেখা যাবে। ঠিক আছে, আর এছাড়াও আরেকটা মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজাল্ট পাবো। সেই মোবাইল নাম্বারটা হচ্ছে 7738299899। এই নম্বরে আমাদের লিখতে হবে TBJE, স্পেসের মধ্যে স্পেস দিয়ে তারপরে 4 ডিজিটের তার রোল নাম্বার দিতে হবে, দিলে SMS করলে আমরা রেজাল্ট পাবো। পরীক্ষার্থী ছিল? এবার পরীক্ষার্থী ছিল 3788 জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে জেনারেল ছিল 2384, ST ছিল 726 এবং SC ছিল 678। আর যারা পরীক্ষা কমপ্লিট করেছে তাদের মধ্যে আমরা PCM গ্রুপে পরীক্ষা কমপ্লিট করেছে 1560 এই সংখ্যক স্টুডেন্ট। আর জেনারেল, তার মধ্যে জেনারেল হচ্ছে 1065, আর ST হচ্ছে 209, SC হচ্ছে 286। আর PCB গ্রুপের টোটাল কমপ্লিট করেছে 3081 স্টুডেন্ট। তার মধ্যে জেনারেল হচ্ছে 1879, ST হচ্ছে 633 এবং SC হচ্ছে 569। এই হচ্ছে টোটাল রেজাল্ট।
পিসিএম গ্রুপের মধ্যে ফার্স্ট হয়েছে ঈশিতা দাস, তার রোল নাম্বার 0226। সেকেন্ড হয়েছে নবারুণ ভট্টাচার্য, তার রোল নাম্বার 178। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 35 বছর ঊর্ধ্ব এক ব্যক্তির। ঘটনা বণিক চুমুনি এলাকায়। শ্রীনগর এলাকায় বাপের বাড়ি থেকে বণিক চুমুনি নিজ বাড়ি ফেরার পথে ছেলের স্কুটি থেকে পড়ে গুরুতর আহত হন স্বপ্না দাস নামে 35 বছরের এক গৃহবধূ। সেখান থেকে তাকে আনন্দনগর হাসপাতালে নিয়ে যায়। পরে আনা হয় জিবি হাসপাতালেও। জিবি হাসপাতাল চিকিৎসকরা চিকিৎসার চলার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্বপ্না দাস নামে ওই গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের পর তার মৃতদেহটি তার পরিবার লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। শুক্রবার দিন আমরা বাড়ি গেছে, তারপর পয়সা আর থাকতো তারা রয়েছে না, বাড়িতে অসুবিধা আছে জামুগা। তা আমি গা বুদ্ধি গেছি, একটু বাজার টাজার করছি, মেয়েরা গেছে খাইব আইয়া দিয়ে তারা আইয়া বসে, আমরা বেশ দুইটা খাইয়া আইয়া বসে। একবার রাস্তার মধ্যে একটা কুকুর সামনে পড়ছে, স্কুটির পেছনে আসছিল, উল্টাইয়া পড়ছে। পড়া সেরা গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট। এটা এখানে মানুষের খবর দিচ্ছে আমরা পারি, আমার ছেলের আইনা আনন্দনগর হসপিটাল ভর্তি করছে। একবার রেফার করছে জিবি, কালকে রাত্রে মারা গেছে। কার সঙ্গে আছিল বা মানে ছেলের লোকে? ছেলের সঙ্গে কোন দিকে আছে? বাড়িতে আছে, বাবার বাড়ি থেকে। বাবার বাড়ি কোন জায়গায়? শ্রীনগর থানা পিএসের থেকে আছে আর কি। কোন জায়গায় যেতেছিল? বণিকচুমনি ওই রাজার বাড়ি, স্বামীর বাড়ি। হাসপাতালে প্রথমে কে আনছে? প্রথমে এখানটা রেফার করছে আর তখন আমার ছেলেরাই আনছেন রেফারের লোকে। আমার ছেলের বউটো আইছে, নিজেরা লোক সব। কি নাম ওনার? আমার নাম মানিক দাস, ওই নয় স্বপ্না দাস। বয়স কত? ওই তো 36। বাড়ি কোন জায়গায়? বাড়ি রিপোর্ট, খবর ত্রিপুরা। সমরগঞ্জ সীমান্ত থেকে অবৈধ কাপড় উদ্ধার করল বিএসএফ এর 150 ব্যাটালিয়নের, যার বাজার মূল্য প্রায় 27 লক্ষ টাকা। গতকাল রবিবার রাত 11:30 নাগাদ সমরগঞ্জ সীমান্ত এলাকায় বিএসএফ এর চোখে পড়ে অসংলগ্ন গতিবিধি। এই গতিবিধিকে লক্ষ্য করে বিএসএফ আটক করে 23 ব্যাগ কাপড়, যার বাজার মূল্য প্রায় 27.5 লক্ষ টাকা। বিএসএফ এর 150 নম্বর ব্যাটালিয়নের অ্যাডক ত্রিপুরা 04 আন্ডার সেক্টরের উদয়পুরের অধীনে হয় এই সিজার। বর্তমানে এই কাপড়ের তালিকা নথিভুক্ত করা হচ্ছে এবং পরে এই কাপড়গুলো সাবরুম কাস্টমার হাতে তুলে দেওয়া হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুব কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন করা হয়। সোনামুড়া ব্লক যুব কংগ্রেস পার্টি অফিস উদ্বোধন। আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুব কংগ্রেস রাজ্য সভাপতি পূজন বিশ্বাস এবং সোনামুড়া ব্লক কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়ার উপস্থিতিতে সুবাপুর এলাকায় এই পার্টি অফিসটি উদ্বোধন করা হয়। ফিতাকেটো অফিস কক্ষের উদ্বোধন করেন নেতৃত্বরা। এক সাক্ষাৎকারের প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, 2023 সরকারের গঠনের লক্ষ্যে তাদের এই অফিস ঘর উদ্বোধন বলে জানা যায়। সোনামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের জেলা কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় প্রাক্তন মন্ত্রী শ্রী বিল্লাল মিয়া মহোদয়, ওনাদের মিলিত পরিশ্রমের ফলে আজকে আমরা আরও একটা পার্টি অফিস এই জেলার ভিতরে আমরা উদ্বোধন করতে পেরেছি। আজকে সোনামুড়া ব্লক যুব কংগ্রেস অফিস উদ্বোধন করা হয়েছে। এখানে আমাদের যুব কংগ্রেসের সভাপতি রয়েছে শ্রী কাউচার মিয়া মহোদয় এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন, ব্লক প্রেসিডেন্ট রয়েছেন, মহিলা নেত্রী রয়েছেন, আমাদের লক্ষ্মীদি রয়েছেন, সবাই রয়েছে। সবার একসাথে আমরা আজকে মিলিত হয়ে পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে এবং আমরা বুঝতে পারছি, মানুষও জানে যে আগেও কংগ্রেস এখানের মধ্যে সরকারে যখন ছিল অনেক মানুষকে হেল্প করেছে। এখন আগামী দিনও 2023-এ আমরা সরকার গঠনের লক্ষ্যে আমাদের সবকিছু পরিকল্পনা মাফিক সবকিছু কাজ করা হচ্ছে এবং আমরা সারা ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই যে আপনারাও আসুন, যারা যারা অন্য দলে গেছিলেন বিভ্রান্ত হয়ে আবার ফিরে আসুন, আপনাদেরকে সসম্মানে ফিরিয়ে নেওয়া হবে। এবং ভালো উপস্থিত ছিল যুব কংগ্রেস প্রদেশ সহ সভাপতি প্রসেনজিৎ সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন সংবাদের ভিত্তিতে বন দপ্তরের কর্মীরা মঙ্গিয়াখামী থানায় অভিযান চালিয়ে একটি মারুতি ভ্যান সহ প্রচুর পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করল। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড় বন দপ্তরের কর্মীরা রবিবার রাতে মঙ্গিয়াখামী থানায় 47 মাইল এলাকায় অভিযান চালিয়ে প্রত্যক্ষ করে একটি মারুতি ভ্যান গাড়িতে অবৈধ চোরাই কাঠ লোডিং হচ্ছে। পরে বন দপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করার জন্য এগিয়ে আসতে গাড়ি চালক ও সহচালক গাড়িটি জোর গতিতে চালিয়ে পালিয়ে যেতে চায়। পরে বন দপ্তরের কর্মীরা ওই অবৈধ কাঠ বোঝাই গাড়িটি পিছু ধাওয়া করে। পরে মঙ্গিয়াখামী থানাধীন 43 মাইল এলাকায় এসে TR01C0390 নম্বরে একটি মারুতি ভ্যান সহ অবৈধ চোরাই কাঠ
আটক করে তেলিয়ামুড়াস্থিত গামাইবাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসার পথে 41 মাইল এলাকায় আসা মাত্রই বনদস্যুরা বনকর্মীদের উপর ইট পাথর ছুটতে থাকে। ফলে অবৈধ কাঠ বোঝায় মারুতি ভ্যান গাড়িটির সামনে কাঁচ ভেঙে ছিটকে পড়ে অল্প বিস্তর আহত হয় তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসের ফরেস্ট অফিসার রাজু দেব। এদিকে জানা যায় অবৈধ চোরাই কাঠ সহ গাড়িটির আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষাধিক টাকা। অন্যদিকে বনের বহু মূল্যবান গাছপালা কেটে বনাঞ্চলে ফাঁকা করে নিচ্ছে বনদস্যুরা রাতের অন্ধকারে। রাতে আনুমানিক 10:30 নাগাদ আমরা একটা খবর আইছে 47 মাইলের কাছাকাছি একটা জায়গাতে একটা মারুতি ভ্যান কিছু টিম্বার ইলিগাল টিম্বার লুট করে সেটা এদিকে মানে মুগেগামী দিকে আইছে। সেই সময় আমরা একটা প্রাইভেট ভেহিকল নিয়ে সেটা আমরা 4-5 জন ফরেস্টার এবং রেঞ্জ অফিসার আমি স্টাফ সহ আমরা যাই। তো মোটামুটি 43 মাইলের কাছাকাছি গাড়িটা ডিটেক্ট করি এবং এখানে গাড়িটারে আমরা আটক করি। আটক করার পরে এখান থেকে ড্রাইভার পালাই গেছে এবং যে খালাসি আসলে সেও পালাই গেছে। পরবর্তী সময় আমরা গাড়িটাতে যখন সিজ করে নিয়ে আই তখন 41 মাইলে আমাদের উপরে ইট এবং লাকড়ি কাঠি টুকরা ছোড়া হয়েছে। তো তারপরে আমরা গাড়িটাকে নিয়ে এসে তাহলে আমরা রেঞ্জ অফিসে নিয়ে আসি। তো যেহেতু যখন কাঠি টুকরা বা ইট ছুটছিল তখন আপনার আমার একজন ফরেস্টার বাবু যিনি গাড়িটা নিয়ে আইতেছিলেন উনি আহত হয়েছেন। আর বাকিটা আমরা যারা আছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। তো গাড়িটা আমরা তেলিয়ামুড়া রেঞ্জ অফিসে নিয়ে আসি। তো যে গাড়িটা সিজ করা হয়েছে সেটা একটা পুরোনো মারুতি ভ্যান আর কিছু টিম্বার আছে সন টিম্বার ঠিক। তো গাড়ি সহ এটা প্রায় 1 লাখ টাকার প্রপার্টি আছে। রাজুদেব রিপোর্ট, খবর ত্রিপুরা। ভাটি অভয়নগর এলাকায় মামার বাড়ির একটি ঘরের থেকে 13 বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার। ভাটি অভয়নগর এলাকায় মামার বাড়ির একটি ঘর থেকে 13 বছরের এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় আজ। কিন্তু পুলিশকে না জানিয়ে মৃত কিশোরীর 2 মামা ইব্রাহিম মিয়া ও তার ভাই জিবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। কিশোরীর মৃত্যু নিয়ে কিছুই জানা যায়নি। পারিবারিক কোনো ঝামেলার কারণে কিশোরীর মৃত্যু বলে ধারণা করা হয়েছে। রিপোর্ট, খবর ত্রিপুরা। বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইসাইকেলে তাকে গুরুতর আহত পরে মৃত্যু হয় দিলীপ দাস নামে 61 বছরের এক ব্যক্তির। ঘটনা উদয়পুর মাতারবাড়ি এলাকায়। উদয়পুর মাতারবাড়ি এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় দিলীপ দাস নামে 61 বছরের এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে দিলীপ দাস নামে ওই ব্যক্তি। জিবি হাসপাতাল মৃতদেহটি ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের পরিজনদের মধ্যে সুখের ছায়া বিরাজ করছে। সাইকেলে আমরা কইতে পারতাম না, আমরা আসছিলাম বাড়িতে, এমন সঙ্গে ফোন আইসে বাবা অ্যাক্সিডেন্ট করছে। তা আমরা সঙ্গে সঙ্গে খবর পাইয়া। কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট? এটা মাতাবাড়ি স্কুলের পাশে, স্কুলের সামনে। উদয়পুর? এটা আমরা শুনছি আর হ্যাঁ, উদয়পুর মাতাবাড়ি। এরপর আমরা টেপানিয়া গেছি। টেপানিয়া যাওয়ার পরে তো ওরার কাছ থেকে শুনছি যে সাইকেলে নাকি বাড়িতে হয়তো গেছে গা বলে। তবে তারা কেউ দেখছে না, তাই নিয়ে পড়ে আসছিল মাঠের মধ্যে। তো অনেকে দেখতে আছে, কেউ ধরে না। তারা বাবুর চিন না এমনি হসপিটালের টেপানিয়া হসপিটালে নিয়ে এসেছি। আমরা এরপরে কন্ট্যাক্ট করছি আমরা সঙ্গে, এরকম আমরা টেপানিয়া হসপিটালে নিয়ে এসেছি। আপনার কী হয়? আমি বলছি আমার বাবা হয়। তো এরপরে আমি বলছি ঠিক আছে, আমি তাড়াতাড়ি আইতেছি। এমনি ইনা আমরা আইসি, এরপরে জিবিতে রেফার করছি বাবা। জিবিতে আনার পর কোন সময় মৃত্যু হয়েছে? এটা 2:16 মিনিটের দিকে মৃত্যু আমরা টের পাইছি আর কি, মারা গেছে গতকালকে। হ্যাঁ, গতকালকে রাত্রে। কী নাম ওনার? বাবার নাম দিলীপ দাস। বয়স কত? বয়স 61। বাড়ি কোন জায়গায়? বাড়ি মাতাবাড়ি, দক্ষিণ পঞ্চায়েত। মানে কোন জায়গাতে কোন জায়গায় যাইতে? বাবা বাজার করে বাড়ির দিকে যাইতে। রিপোর্ট, খবর ত্রিপুরা।